মার্জি আলম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের পড়াবো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। এর আগের ক্লাসে আমরা বাজার কি, বাজারের বৈশিষ্ট্য, বাজারের গুণাগুণ ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা কি পড়ব? বাজার বিভক্তিকরণ কি বা বলতে কি বুঝো, ভুক্ত বাজার বিভক্তিকরণের ভিত্তি। তো আজকে আমরা পড়ব বাজার বিভক্তিকরণ কি বা বলতে কি বুঝো। তাহলে কি বিভক্তিকরণ বলতে আমরা কি বুঝি? বিভক্ত মানে হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করা, বা বিভক্ত মানে হচ্ছে ভাগ করা। তাহলে বাজার বিভক্তিকরণ বলতে কি বুঝি? মোট বাজারকে ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যে কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। আমি আবার বলছি, মোট বাজারকে ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। তো বাজারের বিভক্তিকরণের কিছু বৈশিষ্ট্য হলো সমগ্র বাজারকে ছোট ছোট ভাগে বিভক্ত করা, ক্রেতাদের পছন্দ, রুচি, ক্রয় অভ্যাস অনুযায়ী বিভক্ত করা, বিভক্তির ক্ষেত্রে কোম্পানির সামর্থ্য বিবেচনা করা। এবার আমাদের সমগ্র বাজারকে যদি আমরা বলি কি বোঝায়, মানে বাজারে তো অনেক ধরনের শ্রেণীবিভাগ থাকে, সেই সব শ্রেণীবিভাগকে ছোট ছোট অংশে ভাগ করে বাজার বিভক্ত করা হয়। দ্বিতীয় নম্বরে কি আছে? ক্রেতাদের পছন্দ, রুচি, অভ্যাস অনুযায়ী বিভক্ত করা। মানে আমাদের ক্রেতাদের রুচি, অভ্যাস করা, যেহেতু মানুষ আমরা বিভিন্ন রকম, তাই আমাদের কি থাকে, পছন্দ, রুচি, ক্রয়ও হচ্ছে বিভিন্ন থাকে। তো সে অনুযায়ী আমাদের বাজার বিভক্ত করতে হয়। তারপরে কি আছে? বিভক্তির ক্ষেত্রে কোম্পানির সামর্থ্য বিবেচনা করা। অবশ্যই সবার সামর্থ্য থেকে বিবেচনা কি করতে হবে? বাজার বিবেচনা করতে হবে। তাহলে মোট কী দাঁড়ালো হলো, বাজার বিভক্তকরণের ক্ষেত্রে আমাদের কি কি মনে রাখতে হবে? সকল বাজারকে ছোট ছোট করে ভাগ করতে হবে, ক্রেতাদের পছন্দ অনুযায়ী বা রুচি ক্রয় অনুযায়ী কী করতে হবে? ভাগ করতে হবে, বা ভোক্তাদের ক্ষেত্রে কোম্পানির সামর্থ্য বিবেচনা করেও বাজার বিভক্ত করতে হবে। এবার আসি আমরা ভোক্তাবাজার বিভক্তকরণের ভিত্তি। তো ভোক্তাবাজার বিভক্তকরণের ভিত্তিতে কি কি পয়েন্ট আছে? তা হচ্ছে, এক নম্বরে কি আছে? ভৌগোলিক বিভক্তকরণ। তারপরে 2 নম্বরে কি আছে? জনসংখ্যা ভিত্তিক বিভক্তকরণ। 3 নম্বরে কি আছে? মনস্তাত্ত্বিক ভিত্তিক বিভক্তকরণ। 4 নম্বরে কি আছে? আচরণ ভিত্তিক বিভক্তকরণ। এবার আমরা কি পড়ব? ভৌগোলিক ভিত্তিক বিভক্তকরণ কাকে বলে? তো আমরা যদি বলি ভৌগোলিক ভিত্তিক বিভক্তকরণ কাকে বলে, তার মধ্যে কি আসে? ধরুন একটা ভৌগোলিক কী হয় বলবো আমরা, যে দেশের অঞ্চল, আয়তন, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য ইত্যাদির ভিত্তিতে আমরা কি করি? বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে, ইত্যাদি ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কি বলে? ভৌগোলিক বিভক্তকরণ বলে। আমি আবার বলছি, অঞ্চল, আয়তন, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য ইত্যাদির ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে ভৌগোলিক বাজার বিভক্তকরণ বলে। এর মধ্যে ভৌগোলিক বাজার বিভক্তকরণের মধ্যে কি কি আছে? সাবটাইটেলে দেখি। বিশ্ব অঞ্চল, শহর বা নগরের আয়তন, ঘনত্ব, জলবায়ু। বিশ্ব অঞ্চল বলতে কি বুঝবো বলেন? বিশ্ব অঞ্চল হলো বিশ্ব অঞ্চল বা বিভিন্ন দেশের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। জাতিগত পার্থক্যের কারণে ভোক্তাদের চাহিদা, রুচি, খাদ্য অভ্যাস, পরাচরণ ইত্যাদি বিভিন্ন হয়ে থাকে। শহর বা নগর আয়তনে এটা কি? আবার ধরুন একটা শহরে বা নগরে পরিমাণের ভিত্তিতে কি হয়? বাজার বিভক্তকরণ হয়ে থাকে।
ধরুন একটা শহরে বা নগরে 10 থেকে 12 হাজার লোক থাকে, 20 থেকে 25 হাজার, 1 লাখও লোক থাকে। তো সে অনুযায়ী কি করা হয়, বাজার বিভক্তকরণ করা হয়। ঘনত্ব, ধরুন নির্দিষ্ট অঞ্চলের ক্রেতাদের অবস্থানগত ঘনত্বের পার্থক্য কি করা হয়, বাজার বিভক্তকরণ করা হয়। যেমন ধরেন কোনো এলাকায় আপনি বসবাস করেন, আপনি মতিঝিলে বসবাস করেন বা আপনি বাসাবোতে বসবাস করেন বা মুক্ত এলাকায় বসবাস করেন, এখানে কিন্তু স্কুল কলেজের সংখ্যা বেশি, তাহলে এখানে কিসের চাহিদা বেশি থাকবে, যেহেতু স্কুল কলেজের স্টুডেন্ট এখানে বেশি, সেক্ষেত্রে কি থাকবে, এখানে কলম, পেন্সিল, ব্যাগ, খাতা এগুলোর কিন্তু ঘনত্ব চাহিদা বেশি থাকবে। এবার আমাদের লাস্ট পয়েন্টে কি আছে, জলবায়ু। তো জলবায়ুতে কি হয়, যে আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের জীবনযাত্রা এবং ভোগ আচরণ ভিন্ন হয়ে থাকে। হ্যাঁ, আমি কি বলেছি, আবহাওয়ার কারণে কিন্তু বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের জীবনযাত্রা বা চলাফেরার মান বিভিন্ন হয়ে থাকে। ধরেন আপনি শীত প্রধান দেশে যান, সেখানে কিন্তু এক ধরনের কাপড় পছন্দ হবে, বা একটু যে শীত প্রধান দেশে যে কাপড়টা পরলে একটু গরম অনুভূত হবে সেই কাপড়টা কিন্তু আমরা পরবো। আবার আপনি গরমকালের সিজনে আসেন, সেই দেশে কিন্তু আমরা গরম কাপড় পরবো না, যে কাপড়টা আমাদের আরামদায়ক সেই কাপড়টা কিন্তু আমরা পরিধান করব। তাহলে কি বলা যায়, জলবায়ুর ভিত্তিতেও কি হয়, বাজার বিভক্তকরণ করা হয়। এবার ক্রয় ভিত্তিক বিভক্তকরণ। সেখানে কি আছে, এখানে জনসংখ্যা ভিত্তিক বিভক্তকরণ। তো জনসংখ্যা ভিত্তিক বিভক্তকরণটা কি বা কাকে বলে, জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে ভিন্নভাবে ভাগ করা হলে তাকে জনসংখ্যা বা জনমিতি বিভক্তকরণ বলা হয়। কি, জনসংখ্যার ভিত্তিতে যে বাজার বিভক্তকরণ করা হয় তাকে কি বলে, জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তকরণ। এখানে সাবটাইটেলগুলো কি আছে, বয়স, পরিবারের আয়তন, আয়, পেশা, ধর্ম বা জাতীয়তা। তো বয়সের কারণেও কিন্তু বাজার বিভক্তকরণ করা হয়। সেটা কিভাবে, ধরুন আপনার 6 বছর বয়স, আপনার খেলনা পছন্দ ছিল, আপনার বয়স এখন 18, আপনার কি খেলনা পছন্দ হবে না, তাহলে কি হয়, বয়সের ভিত্তিতেও কিন্তু বাজার বিভক্তকরণ করা হয়। ধরুন এখন আপনি এখন যুবক, আপনার কিন্তু গেমস বা ওই যে খেলনা, প্লাস্টিকের খেলনা ধরুন আপনার পছন্দ হবে, আপনার কি পছন্দ হবে, মোবাইল টোবাইল পছন্দ হবে। তো কি হলো, বয়সের ভিত্তিতে কি হলো, বাজার বিভক্তকরণ হলো। এবার পরিবারের আয়তন, হ্যাঁ, পরিবারের আয়তনের ভিত্তিতেও কিন্তু বাজার বিভক্তকরণ করা হয়। যেমন আপনার পরিবারে মা, বাবা, ভাই, বোন আছে, বা 4 জন আপনারা, আরও 2 জন যদি বান দাদা দাদি আছে, আরও যদি কয়েকজন বাড়েন, আপনার চাচা চাচি, নানু আছে আপনার কাছে, আপনার আঙ্কেল আছে, তো সেক্ষেত্রে কী হয়, আপনার পরিবারটা বড় হয়ে যায় না। 4 জনের জন্য আপনাদের যে পরিমাণ খাদ্য সামগ্রী লাগবে, আপনার কি 10 জনের জন্য সেটা লাগবে না? অবশ্যই না। 4 জনের জন্য অবশ্যই 10 জনের থেকে কম খাদ্য লাগবে। সেক্ষেত্রে কি করা হয়, পরিবারের আয়তনের ভিত্তিতেও কি হয়, বাজার বিভক্তকরণ করা হয়। আবার ছোট পরিবারে দেখেন, যদি 4 জনের সংখ্যা, সেখানে খাদ্য, পোশাক সব কিছুরই কিন্তু প্রয়োজন অল্প। আবার 10 জনের ফ্যামিলি বলেন বা বড় ফ্যামিলি বলো, সেখানে কিন্তু খাদ্য, পোশাক সব কিছুরই কি চাহিদা বেশি। তার মানে কি, পরিবারের আয়তনের ভিত্তিতেও বাজার বিভক্তকরণ করা হয়। তারপর আয়। আয় ক্রেতাদের ক্রয় ক্ষমতা কি করে, ব্যাপক প্রভাবিত করে। যেমন ধরেন, উচ্চ আয়ের লোকেরা পণ্য বা সেবা ক্রয়ের মানকে এবং নিম্ন আয়ের লোকেরা পণ্যের মূল্য বা পরিমাণকে বিবেচনা করে থাকে। কি বলেছি আমি, যে উচ্চ আয়ের লোকেরা পণ্য বা সেবার ক্রয়ের মানকে বিবেচনা করে, কিন্তু নিম্ন আয়ের লোকেরা কি করে, যে পণ্য বা মূল্যের পরিমাণকে বিবেচনা করে। এই জন্য কি হয়, আয়ের প্রেক্ষিতেও বাজার বিভক্তকরণ করা হয়। পেশার ভিত্তিতেও কিন্তু বাজারকে কি করা হয়, বিভক্ত করা হয়। যেমন ধরেন, কেউ কামার, কুমার, তারপরে জেলে, চাষি, চাকরিজীবী, সবার এই পেশাগত পার্থক্যের কারণে কি হয়, বাজার বিভক্তকরণ করা হয়। কারণ যাদের পেশার পার্থক্যের কারণে সবার চাহিদা বা আয়, ভোগ বিলাস সব কিছুই কিন্তু বিভিন্ন হয়, তাই নয় কি? যেমন পেশাগত কারণে উকিলরা কালো গাউন পরে, এবং ধরেন আপনার পেশাগত কারণে উকিলরা কালো গাউন পরে, আবার ডাক্তাররা কি পরে, সাদা অ্যাপ্রন পরে। কি পেশাগত পার্থক্যের কারণে কি চাহিদাটা হলো না? হ্যাঁ।
তারপরে এবার আমরা কি আসি, ধর্ম। আবার ধর্মের ভিত্তিতেও কিন্তু বাজার বিভক্তকরণ করা যায়। যেমন ধরেন মুসলিম ও হিন্দুদের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য। মুসলিম আর হিন্দুদের খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, কারণ মুসলিমরা যে সমস্ত জিনিস খায় হিন্দুরা কিন্তু অনেক সময় খায় না, বা হিন্দুরা যে সমস্ত জিনিস খায় মুসলিমরা কিন্তু অনেক সময় তা কী করে, খাদ্যাভ্যাস গ্রহণ করে না। সেক্ষেত্রে কি ধর্মের ক্ষেত্রেও কী হয়, বাজার বিভক্তকরণ করা হয়। এবার হচ্ছে জাতীয়তা। জাতীয়তা হলো যে জাতীয়তার ভিত্তিতেও কিন্তু বাজারটা বিভাগ করা যায়। ধরেন বাংলাদেশি, ভারতীয়, আমেরিকান, ব্রিটিশ, এই সব কিছুই কিন্তু সব কিছু আলাদা, তাদের ঐতিহ্য আলাদা, তাদের সংস্কৃতি আলাদা, সব কিছুই আলাদা। তো সেক্ষেত্রে কি হয়, জাতীয়তার ভিত্তিতেও কী হয়, বাজার বিভক্তকরণ করা হয়। এবার আসি আমরা ভোক্তা বাজার বিভক্তকরণের ভিত্তির 3 নম্বর পয়েন্ট হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক কি হচ্ছে, মানে একটি জনগোষ্ঠীর ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে কী হয় বাজার, মানে মন মানসিকতা এগুলো পার্থক্যের ভিত্তিতে কী হয় বাজার বিভক্তকরণ করা হয়। যেমন সামাজিক শ্রেণী আছে, ধরেন জীবন ধারণের পদ্ধতি, ব্যক্তিত্ব ইত্যাদি কারণে কী হয় মনস্তাত্ত্বিকভাবে বাজার বিভক্তিকরণ করা হয়। এখানে আমরা সাবটাইটেল কি দেখব, সামাজিক শ্রেণী। তো সামাজিক শ্রেণীটা এখানে কি দেখব, সামাজিক শ্রেণীর মধ্যে কি আছে, ধরেন সামাজিক শ্রেণীর ভিত্তিতেও কিন্তু কী হয় বাজার বিভক্তি করা হয়। যেমন উচ্চবিত্ত থাকে, মধ্যবিত্ত থাকে, নিম্নবিত্ত থাকে, একদম নিম্ন মধ্যবিত্ত থাকে। তো সে তার উপর ভিত্তি করে কী করা হয়, উচ্চদের জন্য উচ্চ রকম, মধ্যদের জন্য মধ্য রকম, নিম্নদের জন্য নিম্ন রকম করে কী করা হয় বাজার বিভক্তকরণ করা হয়। তারপর হচ্ছে কি আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে জীবন ধারণ পদ্ধতি। জীবন ধারণের পদ্ধতির উপরে কিন্তু বাজার বিভক্তিকরণ করা হয়। মানে এখন বলতে পারেন যে কীভাবে এটা বিভক্তিকরণ করা হয়, এটা হচ্ছে আপনাদের মধ্যে কেউ থাকেন কি উচ্চাকাঙ্ক্ষী, কেউ মধ্য, কেউ হ্যাঁ হলেই হলো, এরকমভাবে কিন্তু আমাদের মধ্যে কি মনের মধ্যে কি কথা বলে না, আজকে করলাম কালকে করব, কিন্তু কেউ কি থাকে না আজকে আমার সব কিছু করতে হবে, আজকে আমার করা লাগবে। এরকম ভিত্তিতে কী হয় মানুষের মনের উপর ডিপেন্ড করে কী করা হয় অনেক সময় বাজার বিভক্তি করা হয়। মানুষের মন মানসিকতা, আচার আচরণ, সমাজের শ্রেণী এইসবের উপর ভিত্তি করেও কিন্তু কী করা হয় বাজার বিভক্তকরণ করা হয়। যেমন আপনার যাদের ব্লাড সুগার আছে তারা কিন্তু ওই জাতীয় জিনিসটা খাবে না, যে জিনিসগুলো ব্লাড সুগার বেড়ে যাবে, মানে ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু চিনি জাতীয় জিনিস খাবেন না, তারা কিন্তু চিনি ছাড়া জিনিস খাবেন, তাদের কিন্তু জীবন ধারণ পদ্ধতিটা আলাদা। আবার যারা ধরেন একটু ফ্যাটি, যে আমি মোটা হব না, আমি চিকন থাকবো, তারা কিন্তু সবসময় সবজিই খাবেন, তারা কিন্তু হচ্ছে কি রিচ ফুডটা এড়িয়ে চলবে। তাহলে কী হলো, তাদের জীবন ধারণ পদ্ধতিটাও কী হলো আলাদা হলো। তার মানে আমরা কি বলতে পারি যে জীবন ধারণের পদ্ধতির উপর ভিত্তি করে কী করা হয় বাজার বিভক্তকরণ করা যায়। এবার আসি আমরা আচরণ ভিত্তিক বাজার বিভক্তিকরণ। আচরণ ভিত্তিক বাজার বিভক্তিকরণ কি সেটাকে আমাদের জানতে হবে। এবার হচ্ছে আচরণ ভিত্তিক, ক্রেতাদের জ্ঞান, মনোভাব, পণ্য ব্যবহার অথবা পণ্যের প্রতি সাড়াদানের বিষয় বিবেচনা করে বাজারকে ভিন্ন শ্রেণীতে ভাগ করা হলে তাকে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ বলে। আমি আবার বলছি, ধরেন ক্রেতাদের জ্ঞান, মান, মনোভাব, পণ্যের ব্যবহার অথবা পণ্যের প্রতি তাদের আগ্রহ কীরকম, এগুলোর উপর ভিত্তি করে যে বাজার ব্যবস্থা করা হয় তাকে কী বলা হয় আচরণ ভিত্তিক বাজার বিভক্তিকরণ। এখানে আমরা কি সাবটাইটেল পাচ্ছি, উপলক্ষ, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, পণ্যের প্রতি মনোভাব। উপলক্ষটা কি বোঝেন, উপলক্ষ দ্বারা কীভাবে বাজার বিভক্ত করা হয়। ধর আমাদের ঈদের মৌসুমে কিন্তু আমরা কম বেশি সবাই সেমাই কিনি না, হ্যাঁ কিনি। তারপরে ধরেন হিন্দুদের দুর্গা পূজা, তারা কিন্তু কম বেশি সবাই অনেক পূজার সামগ্রী করে, কিনে না, এটা একটা উপলক্ষ। আমাদের ঈদ একটা উপলক্ষ, হিন্দুদের দুর্গা পূজা একটা উপলক্ষ। সবাই কী হয় উপলক্ষের ভিত্তিতে কী হয় বাজার বিভক্তিকরণ করা হয়। তারপরে আসতেছে কি প্রত্যাশিত সুবিধা। কারণ একজন ভোক্তা পণ্যের ভালো মন্দ খারাপ এটার মধ্যে কি একটা সুবিধা পেতে চায়, তারা প্রত্যাশা করে পণ্যের ক্ষেত্রে ভালো জিনিসটা কী করে তারা
প্রত্যাশা করে। সেক্ষেত্রে প্রত্যাশার ক্ষেত্রে কী হয়, আচরণ ভিত্তিক বিভক্তিকরণ একটা বাজার বিভক্তকরণ করা হয়ে থাকে। এবার আসি ব্যবহারকারীর মর্যাদা। ব্যবহারকারীর উপর ভিত্তি করে কী করা হয়, বাজার বিভক্তকরণ করা হয়। এবার বলতে পারেন ব্যবহারকারীর উপর কীভাবে বাজার বিভক্তকরণ করা হয়? আপনারা তো সবাই রক্তদান করে থাকেন, করেন না? হ্যাঁ করেন। তাহলে কি, ধরুন যারা প্রথমে রক্ত দেন, ধরুন ও নেগেটিভ রক্তটা কিন্তু আমাদের কাছে অনেক রেয়ার একটা রক্ত। যদি আজকে আমি ও নেগেটিভ রক্তটা দেই, তখন কিন্তু আমার রক্তদাতার যে প্রতিষ্ঠান সে কিন্তু আমাকে মনে রাখবে যে অমুক ব্যক্তি আজকে ও নেগেটিভ রক্ত আছে, সে কিন্তু দ্বিতীয় দিন আমার জন্য স্মরণ করবে। তাহলে কি ও নেগেটিভ রক্তটার কি মর্যাদাটা অন্যরকম হয়ে গেল না? সেই ক্ষেত্রে বি পজিটিভ, এ পজিটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ সব কিছুই কি সবার ব্যবহারের উপর কি হয়, একটা বাজার বিভক্তকরণ করা হয়। এখানে কিন্তু রক্তদান করে ব্লাড ব্যাঙ্কগুলোকে আমি বুঝিয়েছি। তারপর আমরা কি আসে, পণ্যের প্রতি মনোভাব। লাস্ট পয়েন্ট আসে পণ্যের প্রতি মনোভাব। পণ্যের প্রতি মনোভাবটা কি, পণ্যের প্রতি ক্রেতাদের মনোভাব কেমন তার ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়, সে অনুযায়ী কিন্তু বাজার বিভক্তকরণ করা হয়। যেমন একটা পণ্যের প্রতি আমার যেমন এখন আমি আপনাদের ক্লাস নিলে আমার লাল কলমটা বেশি প্রয়োজন, আপনাদের কিন্তু কালো কলম। এটার আবার পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইড আছে। কালো কলমটার প্রতি আমার পজিটিভ সাইড, আপনাদের যখন কোনো কিছু ভুল করলেন, আমি একটা রাউন্ড দিলাম, বিগ 0 দিলাম ওই ভুলটার মধ্যে, তখন কিন্তু আপনাদের একটা লাল কলম নেগেটিভ, মিসের কাছে লাল কলমটা না থাকলে হয়তো আমাকে বিগ 0 দিতে পারতো না। তো আমি কিন্তু বললাম আমি লাল কলমটা তখন আমার পছন্দ। তো পণ্যের প্রতি যে মনোভাব, মানে একটা পণ্যের প্রতি একটা ক্রেতার কি নেগেটিভ ধারণা না পজিটিভ ধারণা, না তার কোনো ধারণাই নেই, সে ভালো হইলেও ভালো, খারাপ হইলেও খারাপ, তার কোনো কিছু আসে যায় না। এই যে এরকম যে পার্থক্য, এটাই হচ্ছে কি পণ্যের প্রতি মনোভাব। একটা ভোক্তার যে পণ্যের প্রতি তার নেগেটিভ, পজিটিভ বা নিউট্রাল যে ধারণাগুলো থাকে, সেগুলো বিবেচনা করে যে বাজার বিভক্ত করা হয়, সেটাই হচ্ছে পণ্যের যে বাজার করা হয়, সেটা হচ্ছে আচরণ বিভক্তিকরণের একটি বাজার। সে পয়েন্ট হচ্ছে পণ্যের প্রতি মনোভাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে আমি আজকে আপনাদের এতটুকুই পড়ালাম। নেক্সট ক্লাস আপনাদের উপরে থাকবে বিপণন মিশ্রণের উপাদান, যে বাকি এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে আপনারা সবাই একটু রিডিং করে রাখবেন। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের ওর উপর ভিত্তি করে ক্লাস নেব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।